নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। আলোচনা হচ্ছে ধনু রাশির জাতক জাতিকাদের এই নভেম্বর মাস 2025 সাল কেমন যাবে সেই বিষয়ে একটু আলোকপাত করা। যাই হোক, ধনু রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে, সঞ্চয়, ব্যাংক ব্যালেন্স, অ্যাসেট ইত্যাদি কেমন থাকছে, যোগাযোগ, পরাক্রমতা, ভাইদের সাথে সম্পর্ক, ছোটোখাটো ভ্রমণ, এই জাতীয় জায়গাগুলো কেমন থাকছে, তাদের গাড়ি বাড়ি ক্রয় বিক্রয়, তাদের স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা, উচ্চশিক্ষা, তাদের প্রেম, সন্তান, দাম্পত্য, বিবাহ, ব্যবসা, ভাগ্যের উন্নতি অবনতি, কর্মক্ষেত্রে উন্নতি অবনতি, কর্মপ্রাপ্তি, কর্মচ্যুতি, উপার্জন এবং স্থিতি ব্যয়, এই বিষয়ে একটা সামগ্রিক ধারণা দেওয়াই হচ্ছে আজকের আলোচনার মুখ্য উদ্দেশ্য। যাই হোক, যারা ধনুরাশির জাতক জাতিকা আছেন অবশ্যই আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন এবং আলোচনাটি গুরুত্বপূর্ণ। যাই হোক, ধনু রাশি 1 নম্বর লিখে রেখেছে, এখান থেকে তার শরীর স্বাস্থ্য, মন মানসিকতা ইত্যাদি আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে বলে রাখি, ধনু রাশির জাতকদের শরীর স্বাস্থ্য কিন্তু কিঞ্চিত বিঘ্নিত হওয়ার যোগ আমি দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করা উচিত। শরীরের অংশে কিছু ক্ষয়ক্ষতি, ছোটোখাটো আঘাতপ্রাপ্তি যোগ ইত্যাদি পরিলক্ষিত হচ্ছে। সুতরাং এই সময়কাল আপনাদের কিন্তু একটু সাবধানে চলা উচিত। আরও বলে রাখি, আপনাদের ঢাইয়া চলছে, সেই ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা একান্ত কর্তব্য। দ্বিতীয় ক্ষেত্র সঞ্চয়ের ক্ষেত্র। আমরা যে যাই করি না কেন মূলত একটা সঞ্চয় করতে চাই। সেই ক্ষেত্রে বলে রাখি, এই অধিপতি শনি চতুর্থে চলে গেছেন। সুতরাং দ্বিতীয়ের অধিপতি চতুর্থে গেলে শুভ ফল প্রদান করেন, কিন্তু শনি এক্ষেত্রে দেখা যাবে তিনি বক্রী অবস্থায় তৃতীয়ের মতো ফল দিচ্ছেন। সেক্ষেত্রেও খুব একটা খারাপ বলবো না, শনি যেহেতু তৃতীয় ভালো ফল দেন। এক্ষেত্রে আপনাদের কিন্তু কিছুটা সঞ্চয় যোগ অবশ্যই দেখা যাচ্ছে, তবে আহামরি প্রত্যাশা অনুযায়ী সঞ্চয় হবে না। এই কারণে যে বৃহস্পতির মতো শুভগ্রহ যেহেতু আপনাদের অষ্টমে চলে গেছেন, সেক্ষেত্রে একটু সমস্যা অবশ্যই দেখা যাচ্ছে এবং আরও সমস্যা আছে সঞ্চয়ের ক্ষেত্রে, সেটা পরে পরে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, একটু বাক্যটাকে সংযত করুন, গুরুজনদের প্রতি সুবাক্য ব্যবহার করুন, নাহলে কিন্তু সমস্যা অনুভূত হচ্ছে। তবে একটা কথা, সঞ্চয় কিঞ্চিত হবে। এই কথাটি কেন বললাম না, আপনার অষ্টমে বসলেও বৃহস্পতির একটা সরাসরি দৃষ্টি আছে, অর্থাৎ দূরবর্তী ক্ষেত্র থেকে একটা ইনকামের মাধ্যমে, উপার্জনের মাধ্যমে বেশ কিছুটা সঞ্চয় যোগ আপনাদের অবশ্যই পরিলক্ষিত হচ্ছে। এবারে চলে যাই আপনার তৃতীয় ঘর, যেখান থেকে ভাইদের সাথে সম্পর্ক আলোচনা করা হয়। যোগাযোগ, পরাক্রমতা, ভ্রাতা, বল, বিক্রম, সাহস ইত্যাদি ছোটোখাটো ভ্রমণ আলোচনা করি। ভাইদের সাথে সম্পর্ক কিন্তু কিঞ্চিত অবনতি ঘটতে পারে, তথাপি সেটা কিন্তু বৃহত্তর আকার নেবে না। তৃতীয় রাহু ভালো ফল দেন, তৃতীয়াধিপতি চতুর্থে গিয়ে তৃতীয়ের মতো ফল দিচ্ছেন। এক্ষেত্রে বলবো, রাহু একটু আপনাকে ভ্রমিত করতে পারে ভাইদের সম্পর্কে, কিন্তু তিনি কিন্তু খুব একটা খারাপ ফল দেবেন না। আপনি একটু যদি সংযত থাকেন, আপনার যে তেজ জোশ যেটা রাহু প্রদান করবে, সেটাকে যদি আপনি ঠিক করে নিতে পারেন, একটু সংযতভাবে থাকতে পারেন, ভাইদের সাথে সম্পর্ক ভালো থাকবে। অন্যথায় কিন্তু আপনার এই হিম্মত, জোশ, পরাক্রমতা ভাইদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে। আপনার জন্মকুণ্ডলিতে রাহুর অবস্থান যদি অবশ্যই ভালো থাকে, তাইলে কিন্তু আমি দেখতে পাচ্ছি এই সময় ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। আপনার ছোটোখাটো ভ্রমণ হতে পারে, যেখান থেকে আপনি লাভবান হবেন। পরাক্রমতা, সাহসিকতা অবশ্যই আপনার শুভ কর্মে লাগবে, এটুকু বলা যেতে পারে। সুতরাং আমি বলি কি, এই সময় রাহু কিন্তু আপনাকে ভালো ফল দিচ্ছেন। কেবলমাত্র আপনার জন্মকুণ্ডলিতে যদি রাহু খারাপ থাকেন, তাইলে কিন্তু সেটা কিছু করার নেই। আপাতত গোচরে দেখতে পাচ্ছি রাহু কিন্তু একটা শুভ ফল দিতে চলেছেন আপনাকে এই নভেম্বর মাসে। আচ্ছা, চতুর্থ ঘর খুবই গুরুত্বপূর্ণ ঘর, কারণ এখান থেকে আমরা অনেক কিছু ভাবি। পারিবারিক একটা স্বাচ্ছন্দ্যবোধ, সুখ, গাড়ি বাড়ি ইত্যাদি, শিক্ষা, একটা স্নাতক স্তর পর্যন্ত, মায়ের শরীর স্বাস্থ্য ইত্যাদি আলোচনা করি। এই ক্ষেত্রে বলবো, মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। দীর্ঘমেয়াদী গাঁটের রোগ, এই জাতীয় রোগ আসতে পারে, মেদ সংক্রান্ত রোগ আসতে পারে, হজম, পাকস্থলী ইত্যাদি সংক্রান্ত রোগ আসতে পারে। এগুলো কিন্তু দেখা যাচ্ছে, চিকিৎসকের পরামর্শ নেওয়া একান্ত কর্তব্য। এবং অতিভাবে জানিয়ে রাখি যে মায়ের শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। এবং আপনাদের গাড়ি যারা কিনতে চাইছেন, এই সময়টা অপেক্ষা করে যাওয়া ভালো। এই সময়টা কিন্তু গাড়ি বাড়ি কেনার পক্ষে উপযোগী সময় মোটেও নয়।
যারা স্নাতক স্তর পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলি, আপনারা আপাতত মনোনিবেশ ঠিকমতো করুন, না হলে কিন্তু পঠন পাঠনে যথেষ্ট বিঘ্নতা আমি দেখতে পাচ্ছি। তবে যারা দেশের বাইরে পঠন পাঠন করছেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা খারাপ নয়, যথেষ্ট ভালো সময়। সুতরাং দেশের অভ্যন্তরে যারা পঠন পাঠনে আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সচেতনতা অবলম্বন করা একান্ত কর্তব্য। এবারে গেল পারিবারিক স্বাচ্ছন্দ্যবোধ, সেখানে কিন্তু কিছুটা বিঘ্ন ঘটার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। অতএব আপনাকে সংযত থাকতে হবে। তবে হ্যাঁ, আপনার জন্মকুণ্ডলিতে যদি বৃহস্পতির মতো গ্রহ ভালো থাকে, কেন এই কথাগুলো বললাম, চতুর্থের অধিপতি অষ্টমে, চতুর্থে আবার শনি, তিনি দ্বিতীয় এবং তৃতীয় পতি হয়ে শনি চলে গেছেন চতুর্থে, বক্রী অবস্থায় আছেন। এই সুবাদে এতগুলো কথা বললাম। আপনার কুণ্ডলিতে যদি শনির অবস্থান কিংবা বৃহস্পতির অবস্থান ভালো থাকে, অবশ্যই কিন্তু এতটা খারাপ হবে না। তবে গোচর যা বলছে আপনাকে সাবধানতা অবলম্বন করতেই হবে। পঞ্চম স্থল হচ্ছে উচ্চশিক্ষা, পঞ্চম নবম মিলিয়ে আলোচনা করা হচ্ছে। সুখস্থল, বুদ্ধি আলোচনা করা হয় এবং সেখান থেকে প্রেম, সন্তান ইত্যাদি আলোচনা করা হয়। তাইলে উচ্চশিক্ষা নিয়ে যদি আলোচনা করি, উচ্চশিক্ষার ক্ষেত্রে বলবো এখানে পঞ্চমের অধিপতি দ্বাদশে অবশ্য স্বগৃহে, আর পঞ্চমের সাথে নবমের যেহেতু কানেকশন করে আমরা উচ্চশিক্ষাটাকে ভাবি, নবমে কেতুর মতো গ্রহ বসে আছেন। সেক্ষেত্রে একটি কথা বলি, যারা উচ্চশিক্ষায় আছেন এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা উপযোগী নয়। অর্থাৎ আপনি সেরকম কোনো পরিবেশ পাবেন না, পঠন পাঠনে মনোনিবেশ করতে পারবেন না। বিভিন্ন পারিপার্শ্বিক কারণে আপনার ধৈর্যচ্যুতি ঘটবে, স্মৃতিভ্রংশ হবে ইত্যাদি ইত্যাদি নানা কারণে আপনি কিন্তু পঠন পাঠনে যে সুফল প্রত্যাশা করছিলেন সেই সুফলটি কিন্তু আপনি পাবেন না। সুতরাং আপনাকে আরও অধ্যাবসায় বাড়াতে হবে, একাগ্রতা বাড়াতে হবে, কারণ এই জায়গার অধিপতি যেহেতু দ্বাদশে গেছেন। আবার বলি, যারা বিদেশে পড়াশোনা করছেন, বিদেশ বিষয়ক বিষয়ে পড়াশোনা করছেন, বিদেশ বিষয়ক বিষয় বলতে সেটাও একটা বিষয় যেটা ধরুন ইন্টারন্যাশনাল কোনো সিস্টেম নিয়ে আপনারা পড়াশোনা করছেন, সেক্ষেত্রে কিন্তু উপকৃত হবেন, এটুকু বলতে পারি। অন্যথায় কিন্তু আপনাদের পঠন পাঠনে যথেষ্ট বাধা অনুভব হয়। প্রেমের ক্ষেত্রেও একই, প্রেম কিন্তু ভাঙতে চলেছে, প্রেমের মধ্যে কিছু সমস্যা, প্রেমের মধ্যে দূরত্ব তৈরি হবে অবশ্যই। আর আপনার সন্তানকে সুনজরে রাখুন। এই সময়টা সন্তানের রোগ ব্যাধি হওয়ার কথা এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগও করতে হতে পারে, সেই ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করা উচিত। সুখ কিঞ্চিত বিঘ্নিত হবে, বুদ্ধি কিন্তু বেশ কিছুটা হ্রাস পাবে এই সময়কালে। সুতরাং এটিকে কাজে লাগাতে হলে আপনাকে কিন্তু আপনার কুণ্ডলিটা একবার বিচার করিয়ে নেওয়া দরকার আছে। আপনার প্রয়োজন মতো জায়গায় গিয়ে আপনি কিন্তু বিচার করিয়ে নেন, তাতে আপনি যথেষ্ট সুফল পাবেন। এবারে চলে যাই ষষ্ঠে, রিপু, ঋণ, রোগ, শত্রু ইত্যাদির জায়গা। তার অধিপতি শুক্র একাদশে স্বগৃহী অবস্থায় আছেন। এটা কিন্তু খুব একটা খারাপ নয়। দেখুন, যদিও রোগ ব্যাধির অধিপতি, রিপু ঋণের অধিপতি এসে লাভস্থলে বসেছেন, এই জায়গায় অনেকটা উন্নতি লাভ হবে। রোগ ব্যাধি থাকলে চিকিৎসার মাধ্যমে বেশ কিছুটা লাভবান হতে চলেছেন। ঋণ কিন্তু পরিশোধ হবে, আবার ঋণের মাধ্যমে লাভবান হবেন। ঋণের মাধ্যমে লাভবান কীরকম হওয়া যায়, ধরুন আপনি একটা ঋণ নিলেন, কোনো একটা ব্যবসায় আপনি সেটাকে নিয়োগ করলেন, সেখান থেকে কিন্তু লাভ আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অর্থাৎ ঋণের দ্বারা লাভ, রোগ থেকে উপশম, শত্রু কিন্তু বেশ কিছুটা পরাজিত হওয়ার সম্ভাবনা, শত্রুপক্ষকে পরাজিত করেও আপনি লাভবান হতে পারেন, এটুকুও দেখা যাচ্ছে। সুতরাং এই সময়কালটা আপনার পক্ষে কিন্তু ষষ্ঠ ঘর থেকে ভালো ফল আপনি পাচ্ছেন। সপ্তম স্থল, বিবাহ, দাম্পত্য, ব্যবসা ইত্যাদি আলোচনা করা হয়। অধিপতি বুধ কিন্তু চলে গেছে কোথায় না দ্বাদশে বসে গেছে। এই জায়গাটা খুব ভাবনার, কারণ ব্যবসার অধিপতি বুধ, ব্যবসা আবার কালপুরুষ চক্রে নিজেই হচ্ছেন তিনি ব্যবসার অধিপতি, আবার তিনি সপ্তমাধিপতি হওয়ার সুবাদে তিনি যখন দ্বাদশে যাবেন, আপনার কিন্তু ব্যবসা জায়গাটা এই সময় একদম ভালো দেখছি না। যারা দেশের অভ্যন্তরে ব্যবসা করেন, যারা দেশের বাইরে ব্যবসা করেন, বিদেশ সম্পর্কিত বিষয়ে ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো, কিন্তু এই সময় দেশের অভ্যন্তরস্থ ব্যবসায়ী যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটেও ভালো দেখছি না। দাম্পত্য ক্ষেত্রেও যথেষ্ট সমস্যা হবে। আপনার স্ত্রীকে হয়তো বা হাসপাতালে যেতে হতে পারে, স্ত্রীর শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে সচেতন থাকতেই হবে, না হলে কিন্তু সমস্যা আছে। যারা বিবাহ করতে চাইছেন, আমি বলবো না এই সময়টা বিবাহের উপযোগী সময় নয়, কিঞ্চিত আপনাকে অপেক্ষা করে যেতে হবে। এবং যারা বিদেশে ব্যবসাটা করছেন, বিদেশ সমন্বিত ব্যবসায়, তাদের ব্যবসা কিন্তু আরও ভালো যাবে। 16 তারিখের পর রবি যখন প্রবেশ করে যাবেন দ্বাদশে, তখন কিন্তু বেশ কিছুটা বিদেশ রিলেটেড ব্যবসাগুলো ভালো চলবে।
অতএব ব্যবসা ক্ষেত্র দেখলাম দুরকম হচ্ছে, দেশের অভ্যন্তরে একরকম, দেশের বাইরে একরকম। বাইরে বলতে বাইরে গিয়ে ব্যবসা করতে হবে বলি না, যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে সময়টা কিন্তু খুব একটা খারাপ দেখছি না। এবারে চলে আসি অষ্টম, ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ ইত্যাদি আলোচনা করা হয়। এখানে কিন্তু বৃহস্পতি বসে তুঙ্গি অবস্থায় আছেন। অষ্টম স্থল থেকে আমরা আধ্যাত্মিকতা বিবেচনা করি, গুপ্ত বিষয় বিবেচনা করি, কিছু মৃত ব্যক্তি থেকে সম্পত্তি প্রাপ্তি আলোচনা করা হয়, এবং এই জায়গা থেকে বিদেশ সংক্রান্ত কিছু ব্যাপারটাও আলোচনা করা যায়। সেই ক্ষেত্রে বৃহস্পতি তুঙ্গা অবস্থায় আছেন, তিনি কিন্তু পরে আবার বক্রী হবেন ডিসেম্বরের প্রথমে। তাই এই জায়গায় আমি বলতে পারি, বারবার বলছি, বিদেশ রিলেটেড জায়গায় আপনাদের যথেষ্ট উন্নতি আছে। আর কিছু উত্তরাধিকার সূত্রে প্রাপ্তিযোগ, কিছু মৃত ব্যক্তির সম্পদ কিন্তু আপনারা পেতে চলেছেন এই সময়কালের মধ্যে। আর বাকি যারা দেশের অভ্যন্তরস্থ অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে বলবো, বৃহস্পতি যদিও শুভগ্রহ, খুব একটা খারাপ ফল দেন না, তথাপি কিন্তু গুরুজনদের সাথে সদ্ব্যবহার রক্ষা করে চলুন, মনোভাব রক্ষা করে চলুন। কারণ বৃহস্পতি একটু গুরুজন বয়স্কদের রিপ্রেজেন্ট করেন, তো সেই ক্ষেত্রে তাদের যদি শ্রদ্ধা সম্মান করেন, আপনার কিন্তু এই অপমান, অপবাদ, অপযশ ইত্যাদি বিষয়গুলো অনেকটা আটকাবে। না হলে কিন্তু গুরুজনদের সাথে একটা মনোমালিন্য, বিদ্বেষ হওয়ার সম্ভাবনা এবং কিছুটা গুরুহানি হওয়ার যোগ দেখা যায়। যখন বক্রী হয়ে যাবেন সেখানে দুটি ফল দেবে বৃহস্পতি। যাদের বক্রী অবস্থায় আছেন তাদের ক্ষেত্রে একরকম ফল, যাদের কুণ্ডলিতে বৃহস্পতি সাধারণভাবে অবস্থান করছেন তাদের ক্ষেত্রে একরকম ফল, আর যাদের বৃহস্পতি সত্যিকারের অষ্টমে বসে আছেন উন্নত অবস্থায় তারা আবার একরকম ফল পাচ্ছেন। সুতরাং 3 রকম ফল এখানে দেখতে পাওয়া যাচ্ছে। আপনার কুণ্ডলী বিচার করিয়ে জেনে নেওয়া উচিত এই বৃহস্পতি কীরকম ফল দেবে বা কীরকম ফল আপনি পাবেন। তবে যাই হোক, এটুকু বলি, খুব বেশি ধ্বংস, ক্ষয়ক্ষতি, অপবাদ, অপযশ দেখছি না আপাতত, বৃহস্পতির মতো গ্রহ যেহেতু বসে আছেন অষ্টমে। এবারে নবম স্থল, ভাগ্যস্থল। ভাগ্যস্থলে কেতু বসে আছেন, ভাগ্যপতি কিন্তু একাদশে থাকছেন 16 তারিখ পর্যন্ত। ভাগ্যের দ্বারা লাভবান যোগ কিন্তু প্রত্যাশা অনুযায়ী হবে না, এই কারণে ভাগ্যস্থলে কেতু বসে আছেন, তিনি ধীরে ধীরে দেবেন, চেপে চেপে দেবেন। সুতরাং হ্যাঁ, লাভ যোগ দেখতে পেলেও কিন্তু খুব একটা যে সুমধুর হবে না। হ্যাঁ, একটা ভাবনা আপনাদের মধ্যে আসতে পারে, রবি তো এখানে নিচস্থ আছেন, কিন্তু এখানে আমি বলে রাখি, যেহেতু শুক্র স্বগৃহী আছেন, রবি নিচস্থ হয়েছেন, নিজভঙ্গ রাজযোগ তৈরি হয়েছে। সেই নিজভঙ্গ রাজযোগ কিন্তু 16 তারিখ পর্যন্ত আপনাকে সুফল দিয়ে যাবে, অর্থাৎ ভাগ্যের সহায়তা পাবেন। তারপর কিন্তু ভাগ্যপতি দ্বাদশে চলে গেল, অর্থাৎ দ্বাদশে যে পরপর 3খানা গ্রহ বসে আছে, তো যার জন্য দ্বাদশটা একটু দূরবর্তী, বিদেশ এগুলো ভাবা হয়। সেই ক্ষেত্রে বলবো, দ্বাদশে যখন আবার রবি চলে যাচ্ছেন, বারবার বলছি 16 তারিখের পর আপনার যারা বিদেশ সমন্বিত কর্মে আছেন তাদের ভাগ্যটা কিন্তু খুব ভালোভাবে দেখা দেবে, দরজা খুলে দেবে। আপনাকে সেই দরজা দিয়ে প্রবেশ করে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে নিতে হবে, লাভ তুলে নিতে হবে, এটুকু বলতে পারি। এছাড়া আরেকটা জিনিস, যে আপনাকে কোনোভাবে আপনার ভাগ্য হাসপাতালে নিয়ে যেতে পারে, কোনো আইনি জটিলতায় জেলখানার সম্মুখে পৌঁছে দিতে পারে, খুব সাবধান। এবারে দশম স্থল, কর্মস্থল। ঈশ্বর আমাদের দুটো হাত দিয়েছেন, কর্ম করে খাও, কর্ম করতেও চাই আমরা, কেউ চাই না বেকার বসে থাকতে, কর্মের জন্য হুড়োহুড়ি, যাতে একটা কাজ পাই। সেক্ষেত্রে অধিপতি বুধ কিন্তু দ্বাদশে। এই জায়গাটায় আপনাদের বলছি, যাদের এই ধনু লগ্ন বা ধনু রাশি, তারা যদি একটু হাসপাতাল সমন্বিত কর্মে যুক্ত হন কিংবা ওই জেলখানা সমন্বিত কর্মে যুক্ত হন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো। অন্যথায় কিন্তু দেখা যাচ্ছে কর্মে খুব একটা আপনি সুফল পাবেন না, সুখানুভূতি করতে পারবেন না, কর্মচ্যুতি হতে পারে আপনাদের। সেই ক্ষেত্রে আপনাদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা উচিত। কর্মে ডিমোশন হতে পারে, বিচ্যুতি হতে পারে, কর্মের জায়গায় আপনি অতিষ্ঠ হয়ে উঠতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের যথেষ্ট সাবধানতা অবলম্বন করে চলতে হবে। এবারে চলে যাই উপার্জন স্থল, একাদশ স্থল। আমরা যাই করি না কেন, আমরা একটা লাভ বা উপার্জন চাই। সেক্ষেত্রে দেখছি শুক্র স্বগৃহী অবস্থায় বসে আছেন, রবি নিচস্থ হয়ে নিজভঙ্গ রাজযোগ তৈরি করেছেন। হ্যাঁ, আপনার কিন্তু একটা উপার্জন হবে, উপার্জন কিন্তু হবে না এটা নয়। 16 তারিখ পর্যন্ত খুব ভালো উপার্জন, তারপরেও কিন্তু একটা উপার্জন হবে। আপনি ব্যবসা করুন, কর্ম করুন, স্বনিয়োজিত কার্যে যুক্ত থাকুন না কেন, উপার্জন আমি একটা দেখতে পাচ্ছি। অতএব উপার্জন আপনাদের থাকছে, লাভবান আপনি হচ্ছেন, কিঞ্চিত হলেও হবেন। আপনার কুণ্ডলী এবারে বলে দেবে কতটা আপনি উপার্জন করতে পারবেন, কতটা লাভবান হতে পারবেন। গোচর কিন্তু এই ফলটা দিচ্ছে। এবারে চলে যায় দ্বাদশ স্থল, খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে আধ্যাত্মিকতার কিছু পাঠ বিচার করতে হয়। এখান থেকে আমরা হাসপাতাল, জেল ইত্যাদি বিবেচনা করি, কিছু ক্ষয়ক্ষতিও বিবেচনা করা হয়। এই জায়গায় রবির মতো গ্রহ, তিনি কিন্তু দ্বাদশে বসে গেছেন। রবি একটা কর্মে প্রতিষ্ঠা দেন, বিশেষ করে সরকারি কর্ম বা বেসরকারি কর্ম। রবি কিন্তু প্রতিষ্ঠাদাতা গ্রহ, প্রতিষ্ঠার কিন্তু একটা অভাব ঘটবে, আগে বলে গেলাম।
এবারে বুদ্ধির কিছুটা অপভ্রংশতা ঘটবে। আপনার হিম্মতের কারণে, জোশের কারণে, আপনার অহংকারের কারণে আপনার কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে হবে। সেটা হয়তোবা সামাজিক কোনো জটিলতায় জড়িয়ে যেতে পারেন, অথবা রক্তক্ষরণজনিত সমস্যায় হাসপাতালে যেতে পারেন। যাই হোক, একটু হাসপাতাল, জেলখানা, আইনি জটিলতা থেকে সাবধান থাকুন। বাকি আধ্যাত্মিকতার দিকে আত্মা যাবে, বুদ্ধি প্রয়োগ করুন, তাতে কিন্তু আপনি যথেষ্ট সুফল পাবেন। খুব দ্রুত আমাকে ভিডিওগুলো করতে হচ্ছে, এই কারণে এখানে পারিপার্শ্বিক শব্দ প্রচুর। যাই হোক, তার মধ্যেও ভিডিও একদম করা নেই, একটা ডেটও দিতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এক্ষেত্রে আপনাদের বলবো, রবি, বুধ এবং মঙ্গলের প্রতিকার আপনাদের গ্রহণ করা উচিত। আমি চাইছি যে কীরকম প্রতিকার গ্রহণ করবেন না, রবির জন্য প্রতিকার গ্রহণ করুন। তামার পাত্রে লাল ফুল জল নিয়ে প্রাতঃকালে সূর্যের দিকে মুখ করে অর্ঘ্যদান করুন। ওম নমঃ বিবস্বতে ব্রহ্মণভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সূচয় সবিত্রে কর্মদায়িনে ঈদমর্ঘ্যম নমো শ্রী সূর্যায় নমঃ। এই সূর্য সহস্রাংশ তেজরাশি জগৎপথে অনুকম্পায় মাং ভক্তি অগৃহানার্ঘ্যং দিবাকরম। এই বলে জলটি অর্পণ করুন এবং প্রণাম করুন। জবাকুসুম শঙ্কাসং কাশ্যপে মহাদ্যুতিম ধান্তারিং সর্বপাপঘ্নং প্রণৌতস্মি দিবাকরম। এই বলে সূর্যকে প্রণাম করুন। তারপর মঙ্গলকে একটু সন্তুষ্ট করুন। যদিও মঙ্গল স্বগৃহী অবস্থায় দ্বাদশে বসে আছেন, তবু একটু আপনাকে তাকে সন্তুষ্ট করতে হবে। মঙ্গলকে প্রণাম জানান। ধরণী গর্ভসম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তিহস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম। এই বলে আপনি মঙ্গলকে প্রণাম জানান। বাকি বুধকে প্রণাম জানান। প্রিয়ঙ্গু কলিকা শ্যামং রূপেণ প্রতিমং বুধং সৌম্যং সর্বগুণোপেতং নমামি শশিনশ্চুতম। এই বলে আপনি বুধকে প্রণাম জানান। আশা করি আপনার সময় ভালো যাবে, ভালো থাকবে, এই প্রত্যাশা করছি। যাই হোক, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন। মঙ্গল হোক। নমস্কার।